নাইটের যে উন্মাদনা আমাদের দেশে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টি হলো এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া কালচারাল ফ্যাসিজমের অংশ। যে কোনো জাতির আইডেন্টিটি বা অস্তিত্ব, আত্মপরিচয় এটি অনেকখানি নির্ভর করে তাদের কালচারের উপর। কোনো জাতিকে বিলীন করে দেওয়ার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাদের আত্মপরিচয়কে নষ্ট করবার জন্য তাদের উপর কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আক্রমণ, এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। আজকের পৃথিবীতে অস্ত্র দিয়ে যুদ্ধ করে কোনো অঞ্চল, কোনো ভূখণ্ড, কোনো দেশ দখল করাটা যতটা গুরুত্বপূর্ণ, কালচারাল অ্যাটাকের মাধ্যমে, সাংস্কৃতিক আক্রমণের মাধ্যমে কোনো জাতির অস্তিত্বকে নষ্ট করে দেওয়াটা, এটা সাম্রাজ্যবাদীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিগুলোর একটি। এবং সেই কারণে গত বহু বছর ধরে এই দেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হয়েও কালচারালে তারা মাইনরিটি হয়ে আছে। সংখ্যায় মুসলমানরা অনেক বেশি থাকা সত্ত্বেও সংস্কৃতিতে মুসলমানদেরকে সংখ্যা লঘু করে রাখা হয়েছে। সেজন্য আমরা কদিন আগেও সেই বাংলাদেশ দেখেছি, যে বাংলাদেশে দাড়ি টুপি পরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে ভয় পেত। যুবক ছেলেফেলেরা টাকনুর উপরে প্যান্ট পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করতে গিয়ে ভয় পেত। না জানি তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, না জানি তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়, না জানি তাদেরকে অন্য কোনো ট্যাগ দেওয়া হয়। এটা হলো কালচারাল যে ফাইট, কালচারাল যে যুদ্ধ, সেটা তার একেবারে সুস্পষ্ট প্রকাশ। বাংলাদেশের প্রতিনিধিরা একজন সচিব ছিলেন সম্ভবত, জনাব আসাফুদ্দৌলা সাহেব, আপনাদের অনেকেরই মনে থাকবে, অনেক আগের তার একটা বক্তব্য বেশ গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি তখনই উৎসাহ প্রকাশ করেছিলেন যে আমি এই বৃদ্ধ বয়সে দাড়িটুকু পরে বাসা থেকে মসজিদে যেতে আমার ভয় হয় কেন, না জানি আমাকে জঙ্গি হিসাবে চালান দেওয়া হয়, পত্রিকায় কালার করা হয়। এই যে কালচারাল অ্যাটাক, কালচারাল ফ্যাসিজম, এটা পলিটিক্যাল ফ্যাসিজমের চাইতে কোনো ক্রমে কম না। এই ফ্যাসিজম দীর্ঘদিন ধরে মুসলমানদের উপরে চাপিয়ে রাখা হয়েছে। সান্ত্বনার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একাধিক জায়গায় একাধিকবার আমাদেরকে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূর, তার আলো, ইসলামকে পূর্ণতা দিবেন, কখনো নিভিয়ে কেউ ফেলতে পারবে না। তাতারীদের আক্রমণে যে দশা হয়েছিল গোটা বিশ্বে, সেখান থেকে আবার যে ইসলাম আপন আলোয় উদ্ভাসিত হবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু ইসলাম আপন আলোয় ভাস্বর হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বুদ্ধিজীবী পরিচয় ধারণ করে, মুখোশ ধারণ করে তারা এদেশের মানুষের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, সাংস্কৃতিক অত্যাচার চালিয়েছে, সাংস্কৃতিক জুলুম করেছে। সেই সাংস্কৃতিক জুলুমগুলোর একটি হলো 31st নাইট নামক এই কালচারকে এদেশে আমদানি করে এটাকে প্রতিষ্ঠিত করা। এই কালচারের সাথে এদেশের মানুষের ভাষা, এ অঞ্চলের মাটি ও মানুষ, এ অঞ্চলের ধর্ম, কোনো কিছুর কোনো ন্যূনতম সম্পর্ক, কিন্তু সেটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে 31st নাইট যেন এদেশেরই একটা কালচার। এইভাবে ভিনদেশি কালচার আমাদের দেশে আমদানি করা হয়েছে কোনো ক্লু ছাড়া। ধর্ম এটা একটা কালচারের উৎপত্তি স্থল। ধর্ম থেকে কালচার মানুষ ধারণ করে। প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিছু মাটি এবং মানুষের কিছু কালচার থাকে। ইসলাম মাটি এবং মানুষের কালচারকে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, সেটাকে ইসলাম স্বাগতম জানায়, নিষেধ করে না। অতএব এই মাটির কালচার, এই দেশের কালচার, যে কালচারের সাথে কোরআন সুন্নাহর কোনো সংঘর্ষ নাই, সেই কালচার যদি এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, দেশের মুসলমান সবাই ধারণ করে, ইসলাম তাতে কোনো প্রকার বাদশা দেয় না। দুঃখজনক হলেও সত্য যে
এই 31st নাইট নামক এই কালচারকে যারা আমদানি করেছে, আপনারা লক্ষ্য করবেন এই উপলক্ষে বিশেষ বিশেষ নাটক, নাটিকা, উপন্যাস, বিশেষ বিশেষ পাতা, লেখাজোকা, কালচার, এগুলোকে তারা আমদানি করেছে। আর কদিন পরে আরেকটি আসবে, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সেই দিবসটাকেও এদেশে আমদানি করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বেশ কয়েকটা পশ্চিমা পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা দেখবেন এদেশে সে সমস্ত সংস্কৃতিগুলোকে আমদানি করবার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে দেখবেন পত্রপত্রিকা, টেলিভিশনগুলো যেইভাবে তাদের প্রচারণা চালায়। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল প্রায় দিয়ে থাকি, ওয়াজ মাহফিল, এটা এই মাটির কালচার, এই দেশের কালচার। এটা আরবে নাই, এটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতেও নাই, এটা এই মাটির কালচার। এই ভারতবর্ষের, এই অঞ্চলের কালচার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলে মুসলমানদের কালচার হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের কালচারের বয়স কত? 2-10-20 বছর, শতাধিক বছর ধরে, শত শত বছর ধরে বরং এদেশে ওয়াজ মাহফিলের কালচারটা প্রতিষ্ঠিত আছে। ওয়াজ মাহফিলের এই কালচারটি, এই সংস্কৃতি, এই রসম, এই প্রচলন, এটা শত শত বছর ধরে এদেশে চলে আসছে এবং এখনো পর্যন্ত এটা এই সমাজের সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের আয়োজন ওয়াজ মাহফিল। একটা ওয়াজ মাহফিল আয়োজন করার জন্য সামান্য একটু প্রচেষ্টা করে আয়োজন করে ফেলে যে কোনো এলাকার মানুষ, সেখানে হাজারো লাখো মানুষ সমবেত হয়, সবাই যার যার পকেটের টাকা খরচ করে আসে। একটা ছোট্ট মেলা সামলাতে গিয়ে থানা, পুলিশ হিমশিম খেয়ে যায়। লাখো মানুষের ওয়াজ মাহফিল সামলাতে গিয়ে কোনো পুলিশের প্রয়োজন হয় না। এটা হলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি, কালচারের সৌন্দর্য। কিন্তু আমাদের মিডিয়াগুলোতে, টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকাগুলোতে আপনি বাংলাদেশের মাটি এবং মানুষের এই সংস্কৃতি নিয়ে তেমন কোনো নিউজ, রিপোর্ট, পজিটিভ উপস্থাপন আপনি দেখতে পাবেন না, নেগেটিভটা পাবেন। ওয়াজ মাহফিলে কোনো বক্তা ভুলভাল কিছু বলে ফেললে, উল্টাপাল্টা কোনো কিছু বলে ফেললে, কোনো ত্রুটি বিচ্যুতি করে ফেললে, হাসি উদ্রেককারী কোনো কাম ঘটায় ফেললে, সেটা দেখবেন নিউজে খুব সুন্দর করে উঠে আসছে। কিন্তু সেখানকার পজিটিভ জিনিসগুলো উঠে আসছে না। এই দেশ থেকে যৌতুকের অভিশাপকে ঝেঁটিয়ে বিদায় করার একমাত্র অবদান বলতে পারি আমি ওয়াজ মাহফিলগুলো এবং মসজিদের মিম্বরগুলো। ওয়াজ মাহফিল এবং মসজিদের মিম্বরগুলো থেকে একযোগে প্রচারণা চালিয়ে যুগ যুগ ধরে চেষ্টা করে যৌতুকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হয়েছে। আমাদের আশেপাশের বিভিন্ন দেশে বলেন, আপনি বার্মার কথা বলেন, ভারতের কথা বলেন, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল, ঘরে ঘরে মানুষ মাদকাসক্ত। আপনি ভারতের প্রতিটা এলাকাতে ঘুরবেন, আমার দেখার দুর্ভাগ্য হয়েছে। আপনি যেখানে যাবেন আপনি দেখবেন মানুষের হাতে হাতে মাদকের ছড়াছড়ি। বাংলাদেশ, বার্মা এবং ভারতের ঘেরাওর মধ্যে থেকেও এই ছোট্ট ভূখণ্ডটিতে এখনো পর্যন্ত মাদকের করাল গ্রাস ওদের মতো আমাদের দেশকে থাবা দিতে পারে নাই। এই অবদানের পরিপূর্ণ কৃতিত্ব এবং এটার ক্রেডিট ওয়াজ মাহফিলগুলোর, মসজিদের মিম্বরগুলোর। আমাদের প্রশাসনের ভাইদের অবদান আছে, তাদের চেষ্টা আছে, কিন্তু তাদের দুর্নামও আছে। তারা যদি ঘুষ খেয়ে বহরের থেকে সেই সমস্ত মাদক দ্রব্যগুলো ভেতরে ঢোকার সুযোগ করে না দিত, তারা যদি প্রভাবশালী মাদক ব্যবসায়ী পলিটিশিয়ানদের ছাড় না দিত, তাহলে আরো আগে এটা বাংলাদেশে দমন করা সম্ভব হতো। তাদের কিছু অসাধু লোকদের এই অসাধু কর্মকাণ্ডের পাশাপাশি কিছু ভালো জিনিসও আছে, অবশ্যই আছে, কিছু নয়, অনেক ভালো জিনিস আছে। এই জন্য আমাদের প্রশাসন, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের বিজিবি, অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে, তারাও মাদক নিয়ন্ত্রণে, মাদক দমনে তাদের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও অনেক অবদানও আছে। কিন্তু একচ্ছত্র ক্রেডিট যদি আপনি বলেন, যে ক্রেডিটে কোনো ধুলো নাই, কোনো বালি নাই, কোনো মলিনতা নাই, কোনো
অপরিচ্ছন্নতা নাই, কোনো নোংরামি নাই, সেটা হলো আলেম সমাজের ক্রেডিট। যে আলেম সমাজ এদেশ থেকে মাদকের থাবা থেকে এদেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করেছেন,